আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা দৈনন্দিন প্রয়োজনে অনেক সময় ঋণ করে থাকি। অর্থাৎ আমরা যদি কখনো বাড়িঘর, শিল্প কারখানা অথবা কোনো বৃহৎ কোনো প্রতিষ্ঠান গড়তে চাই, সেই ক্ষেত্রে আমাদের নিজেদের অর্থের পাশাপাশি আমরা অতিরিক্ত অর্থের যোগান হিসাবে ব্যাংক থেকে, বিমা থেকে বা আর্থিক যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ গ্রহণ করে থাকি এবং এই ঋণ গ্রহণ করতে গিয়ে পরবর্তীতে আমাদের অনেক সময় নানা রকম বিপত্তি দেখা দেয়। অর্থাৎ আমরা যদি সঠিকভাবে ঋণ পরিশোধ করতে না পারি অথবা দেখা গেছে যে ঋণের যে শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী আমাদেরকে পুরো টাকাটা দেয়া হয়নি, কিন্তু এর আগেই আমাদের কাছ থেকে ব্যাংক ঋণের যে তারা যে অর্থ লগ্নি করেছে সেই অর্থ উদ্ধারের জন্য আদালতে গিয়ে মামলা করে এবং আমরা নানা রকম হয়রানির শিকার হই। আজকে মূলত এই অর্থ ঋণের যে মামলা সেই সম্পর্কেই একটা সম্যক ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি সাথে থাকবেন। যারা এখনও এই চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুপ্রিয় শ্রোতা, অর্থঋণ মামলা মূলত আগে দেওয়ানি আদালতে বিচার করা হতো। এখন যে আদালত বিচার করা হয়, অর্থাৎ এখন যে আদালতে বিচার করে সেটাও একটা দেওয়ানি আদালতেরই অংশ, তবে এটা একটা স্বতন্ত্র আদালত, যেটা আমরা অর্থঋণ আদালত বলে জানি। এখন কথা হলো, এই আদালত মূলত অর্থঋণের কোন মামলাগুলো পরিচালনা করতে পারে বা এখতিয়ার দেয়া হয়েছে। এখানে আমি শুরুতেই বলেছি যে আর্থিক প্রতিষ্ঠানের কথা, অর্থাৎ ব্যাংক, বিমা, মার্চেন্ট ব্যাংক, এই ধরনের যে আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের ঋণ দিতে পারে বা ঋণ দেওয়ার এখতিয়ার আছে বৈধ উপায়, তারাই শুধু এই অর্থঋণ আদালতে মামলা করতে পারে। কিন্তু ম্যান টু ম্যান যদি কোনো ঋণ দেওয়া হয় বা ম্যান টু ম্যান যদি কোনো জমি মর্গেজ রাখা হয় বা বন্ধক রাখা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই অর্থঋণ আদালতে মামলা করা যাবে না। অর্থাৎ অর্থঋণ আদালতে শুধু মামলা হবে আর্থিক যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের আওতায় যদি কেউ লোন গ্রহণ করে থাকেন, তাহলে সেই লোনের বিপরীতে সাধারণত ব্যাংক, বিমা প্রতিষ্ঠানগুলো মামলা করে থাকে। এই মামলা থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পেতে পারেন? দেখুন, যেহেতু আপনি লোন গ্রহণ করেছেন, সেই ক্ষেত্রে এখানে কিছু বিপত্তি আছে, কমন বিপত্তি। যেমন কেউ হয়তো লোনটা গ্রহণ করেছেন, গ্রহণ করার সময় অন্য একজনকে আবার গ্রান্টার হিসাবে রেখেছেন। এখন দেখা গেছে যে মূল যে গ্রাহক, সে ঋণ নিয়ে দেশান্তরিত হয়ে গেছে, অর্থাৎ দেশের বাইরে চলে গেছে অথবা লাপাত্তা হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু গ্রান্টার যারা আছে তাদেরকে কিন্তু ব্যাংক টেনে হিস্টে নিয়ে আসবে, অর্থাৎ গ্রান্টারদের বিরুদ্ধে মামলা হয়ে যাবে এবং ওই অর্থ পরিশোধ করতে কিন্তু গ্রান্টাররা বাধ্য থাকবে। তাহলে বুঝতেই পারতেছেন যে এটা কতটা ভয়ঙ্কর এবং কতটা ভয়াবহ একটা ব্যবস্থা। অর্থাৎ ব্যাংক, বিমা প্রতিষ্ঠান থেকে যদি কেউ লোন গ্রহণ করে থাকে, তাহলে সেই লোন যে আপনি লোন থেকে যে বের হয়ে আসবেন, অর্থাৎ লোন দিতে হবে না এমনটি কিন্তু নয়। লোন আপনাকে দিতে হবে, তবে সেই ক্ষেত্রে আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে যে আপনি কত টাকা লোন নিয়েছেন, তার বিপরীতে কত টাকা মামলা করেছে। অর্থাৎ দেখা গেল যে আপনি লোন করেছেন 5 লাখ, কিন্তু আপনার বিরুদ্ধে 20 লাখ টাকার মামলা করে দিছে। এখন এই যে 20 লাখ টাকার মামলা করলো, তারা কোন ফলশ্রুতিতে এই মামলাটা করলো বা কিসের উপর ভিত্তি করে এই মামলাটা করলো, সেটার জন্য আপনি আদালতে শরণাপন্ন হয়ে আপনি প্রোটেস্ট করতে পারেন। আপনি জবাব দিবেন এবং জবাব দিয়ে আপনার কথাবার্তা সেখানে পেশ করে আপনি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে আসলে আপনি এত টাকা ঋণ নেননি এবং আপনার কাছে এত টাকা সে পাবেও না, এই তথ্য উপত্য যদি আপনি উপস্থাপন করতে পারেন, তাহলে কিন্তু আপনি আবার এই যে টাকাটা আপনি নিছেন সে টাকাটা দিয়ে কিন্তু আপনি ব্যাংক থেকে বের হতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, এই ঋণ যে আমরা যখন গ্রহণ করি,
তখন আমরা কিন্তু কোনো একটা সম্পত্তি, সেটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে, আমরা কিন্তু বন্ধক রাখি, অর্থাৎ সেই আর্থিক প্রতিষ্ঠানের কাছে আমরা জামানত হিসাবে রাখি। এখন আমরা অনেকে বন্ধক সম্পর্কে জানি, আবার অনেকে জানি না। বন্ধকটা কি? বন্ধকটা হলো আপনি যে ব্যাংক থেকে ঋণ নিলেন, সেই ঋণের বিপরীতে আপনার যে সম্পদ সেইটা ব্যাংকের কাছে গচ্ছিত রাখা। এখন কথা হলো, এই যে বন্ধকটা আমরা রাখি, সেই বন্ধকটারও কিন্তু আবার কতগুলো প্রকারভেদ আছে, এবং সেই প্রকারভেদ ভেদে আবার এই যে সিস্টেমটা সেটা চেঞ্জ হয়। এখন সেটা কীরকম? একটা আছে, প্রথমেই আছে সাধারণ বন্ধক। আর সাধারণ বন্ধকটা কি? সাধারণ বন্ধকটা হলো আপনি লোন নিলেন এবং আপনি সেই লোনের বিপরীতে আপনার কাগজপত্র ব্যাংকে রইল, কিন্তু জমিটা কিন্তু আপনি ভোগ করতেছেন। অর্থাৎ সেখানে কিন্তু ব্যাংক জমিটা ভোগ করতেছে না, ব্যাংক আপনাকে শুধু টাকা দিয়েছে এবং তার পরিবর্তে আপনার কাছ থেকে যে আপনার যে সম্পদ, সেই সম্পদের কাগজপত্র তারা জমা রেখেছে, এবং সেটার বিপরীতে আপনি কি এই টাকাটা পেলেন এবং আপনি ওই যে সম্পদ সেটা আপনি ভোগও করতেছেন। টাকা যখন আপনার পরিশোধ হয়ে যাবে, আপনার কাগজ আপনাকে ফিরিয়ে দেওয়া হবে এবং আপনাকে একটা রিলিজ শিট দেওয়া হবে, সে অনুযায়ী আপনার সম্পত্তি আপনি আবার ফিরে পাবেন। কিন্তু এরকম কিছু বন্ধক আছে যে বিক্রয় শর্তে বন্ধক, অর্থাৎ যে আপনার সাথে যে ডিডটা হলো, সে ডিডে উল্লেখ থাকবে স্পষ্ট যে বিক্রয় শর্ত। সেটা কীরকম? যে আপনার ওই সম্পদ ইচ্ছা করলে ব্যাংক বা ওই আর্থিক প্রতিষ্ঠান সেটা বিক্রি করে দিতে পারবে, সেই ক্ষেত্রে আপনার কোনো কনসার্নের দরকার হবে না, যদি না আপনি টাকা পরিশোধ করেন। এইরকম যদি বন্ধক হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পদ কী হবে? তারা ইচ্ছা মাফিক বিক্রি করে দিতে পারবে। এরপরে আসি, আবার কিছু বন্ধক আছে খায় খালাসি বন্ধক। খায় খালাসি বন্ধকটা কীরকম? অর্থাৎ এটা মূলত গ্রাম এলাকাতে যে ল্যান্ড থাকে বা ভূমি থাকে, সেইটা সাধারণত ম্যান টু ম্যান এই বন্ধকগুলো রাখা হয়। অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে তার যে ভূমি সেটা বন্ধক রাখছে, এবং সেখানে কীরকম? যে আপনি 7 বছরের জন্য আপনার কাছে আমি বন্ধক রাখলাম, এই 7 বছর এই জমি থেকে যে পারিতোষিক আসবে সেটা আপনি ভোগ করবেন, এরপর 7 বছর পর উক্ত সম্পত্তি আমাকে আবার ফিরিয়ে দিবেন। এরকম কিছু বন্ধক থাকে, যেটাকে আমরা খায় খালাসি বন্ধক বলে থাকি। এরপরে আছে ইংলিশ বন্ধক। ইংলিশ বন্ধকটা একটু ব্যতিক্রম। এটা হলো এখানে ওই যে বিক্রয় যে শর্ত সেরকমই একটা বন্ধক, অর্থাৎ এখানে আপনার কিছু শর্ত জুড়ে থাকে যে এই টাইমের ভিতরে যদি সে টাকা পয়সা না দিতে পারে, তাহলে উক্ত সম্পত্তি যে বন্ধক গ্রহীতা সে বাজেয়াপ্ত করতে পারবে। এরকম কিছু শর্ত সাপেক্ষে যদি বন্ধক দেয়া থাকে, তাহলে সেই অনুযায়ী সেটা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এরপর আছে সত্ত্বের দলিল বন্ধক রেখে, অর্থাৎ আপনার যে জমি সেটা যে আপনার সত্ত্ব, অর্থাৎ আপনার যে জমি সেই জমিটার যে কাগজপত্র মূল দলিল সেটা যদি আপনি কারো কাছে বন্ধক রেখে কোনো টাকা পয়সা যদি আপনি গ্রহণ করে থাকেন, অর্থাৎ ঋণ গ্রহণ করে থাকেন, তাহলে সেই ধরনের আপনার ব্যবস্থা থাকে সেখানে। এরপরে আছে অন্য অন্য বন্ধক, অর্থাৎ এখন এই যে 5টা যে বন্ধকের কথা বললাম, সেটার বাইরেও যদি আবার এখান থেকে কিছু উপধারা বা যে কিছু কথাবার্তা নিয়ে যদি অন্যরকম যদি কোনো বন্ধক গ্রহণ করা হয়ে থাকে, তাহলে সেটারও সেই শর্তগুলো দেখতে হবে, এবং সেই শর্ত অনুযায়ী আপনি কি স্টেপ নিতে পারবেন বা না নিতে পারবেন সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে। সুপ্রিয় শ্রোতা, তাহলে আমি আজকে মূলত এই যে বন্ধকের আলোকে যে আমরা ঋণ গ্রহণ করে থাকি, এবং বিশেষ করে ব্যাংক বিমা থেকে যে আমরা লোন গ্রহণ করে থাকি, সেই লোনটা আমরা কিভাবে পরিশোধ করতে পারবো, এবং সেই লোন পরিশোধ না করলে আমাদের কী ধরনের বিপত্তি হতে পারে, এই সম্পর্কে একটা সাধারণ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। যদি এই সম্পর্কে আপনাদের আরও কোনো কিছু জানার থাকে, আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা সরাসরি আমাকে ফোন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নগুলোর যতটুকু সম্ভব আমার তরফ থেকে উত্তর দেওয়ার। তাহলে আজকে এ পর্যন্ত।
যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে এখনও নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।